কম্বোডিয়ার হামলায় সীমান্তে থাই সেনা নিহত, আহত কয়েকজন। জবাবে বিমান হামলা থাইল্যান্ডের, যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেই চলেছে দখলদার বাহিনী। হামলায় নিহত আরও 6 ফিলিস্তিনি, আহত অন্তত 17। উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশ বাড়ানোর আহ্বান জাতিসংঘের। ইউরোপে সভ্যতা বিলুপ্তির মুখে উল্লেখ করে মার্কিন নিরাপত্তা কৌশল ঘোষণা। ক্রেমলিনের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলছে রাশিয়া, নথির সমালোচনা পশ্চিমাদের। পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে ব্যর্থ হয়েছে সামরিক অভ্যুত্থান, দাবি সরকারের। বিপথগামী সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। এবং গ্রিসে পুলিশের গুলিতে কিশোর নিহতের 17তম বার্ষিকীতে বিক্ষোভ। আন্দোলনকারী নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, সরকারি দমনপীড়নের বিরুদ্ধে ভেনেজুয়েলার রাজপথে মানুষ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। কম্বোডিয়ার হামলায় এক থাই সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 2 জন। জবাবে সোমবার ভোরে কম্বোডিয়ায় বিমান হামলা চালায় রয়্যাল থাই আর্মি। থাইল্যান্ডের এক সামরিক কর্মকর্তার বরাতে CNN জানায়, স্থানীয় সময় সোমবার ভোররাতে সীমান্ত লক্ষ্য করে আগে গোলা বর্ষণ শুরু করে কম্বোডিয়া। অতর্কিত ওই হামলায় কয়েকজন হতাহত হওয়ার পর জবাব দেয় থাই সেনারা। এরই মধ্যে সীমান্ত এলাকার প্রায় 70% বাসিন্দাকে সরিয়ে নিয়েছে থাই কর্তৃপক্ষ। এর আগে গত জুলাই মাসে 2 দেশের মধ্যে 5 দিনের সীমান্ত যুদ্ধে অনেক মানুষ হতাহত হয়। ওই সময় উত্তেজনা নিরসনে ট্রাম্পের মধ্যস্থতায় 28 জুলাই একটি প্রাথমিক যুদ্ধবিরতি হয়। তবে 2 দেশের সীমান্তে নতুন করে সংঘাতে জড়িয়ে পড়ায় ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনিশ্চয়তায় পড়তে যাচ্ছে বলছেন বিশ্লেষকরা। গাজায় ইসরায়েলি হামলায় 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত 17 জন। অক্টোবর থেকে হামলায় কমপক্ষে 373 জন মারা গেছেন এবং 970 জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতিসংঘ বলছে, যত দ্রুত শান্তি আলোচনা হবে তত দ্রুত গাজার মানুষদের সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। এদিকে 2 বছরের বিরতির পর ক্রিসমাস ট্রি আলোকিত করেছে ফিলিস্তিনের পশ্চিম তীরের শহর বেথলেহেম। গাজায় থামছেই না ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা। দখলকৃত পূর্ব জেরুজালেমের উত্তর পূর্ব মুখামাস শহরের কাছে ফিলিস্তিনিদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় দখলদার বাহিনী। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় শহরের প্রধান সড়কে এই হামলায় কোনো হতাহতের খবর মেলেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষ তৎপর। জেরুজালেমের প্রশাসন জানায়, এমন হামলার ঘটনা বেড়েছে, যা ফিলিস্তিনিদের নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। এদিকে ইসরায়েল গাজা থেকে 5 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছেন। তাদের গাজায় কেন্দ্রীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা বলছেন, যুদ্ধবিরতির মধ্যেও নিরাপত্তার অবনতি এবং অব্যাহত মামলা এখনও উদ্বেগের কারণ। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রধান আলেকজান্ডার ডিক্রু বলেছেন, গাজা পুনর্গঠন ও সহায়তার ক্ষেত্রে চিকিৎসা সেবা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সংক্রমণ রোগ প্রতিরোধে দ্রুত চিকিৎসা সহায়তা জরুরি। এছাড়াও ধ্বংসস্তূপ সরানো জরুরি, নইলে পুনর্গঠন সম্ভব হবে না। ডিক্রু আরও বলেন, তহবিল বিভিন্ন উৎস থেকে আসতে পারে। যত দ্রুত শান্তি সম্মেলন হবে তত দ্রুত গাজার মানুষদের সহায়তা পৌঁছানো সম্ভব হবে। এদিকে 2 বছরের বিরতির পর ফিলিস্তিনিদের পশ্চিম তীরের শহর বেথলেহেমের ক্রিসমাস ট্রি আলোকিত করা হয়েছে। গাজায় ইসরায়েলি গণহত্যা এবং দখলকৃত পশ্চিম তীরে হামলায় ফিলিস্তিনিরা আগের বছরগুলোতে বড়দিন উদযাপন করতে পারেননি। বেথলেহেমের বাসিন্দাদের আশা, ক্রিসমাস ঘিরে শহরে পর্যটক ফিরিয়ে আনার মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করবে। শিউলি রোজা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে সদ্য প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। 33 পৃষ্ঠার এই নথির বেশিরভাগ রাশিয়ার কৌশলগত দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছে মস্কো। নিরাপত্তা কৌশলকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। নথিতে ইউরোপের সভ্যতা বিলুপ্তির মুখে উল্লেখ করার সমালোচনা করেছে ইইউ।
এদিকে ইউক্রেনে রুশ হামলায় নিহত হয়েছেন অন্তত 4 জন। কিয়েভকে সহায়তা করা থেকে যুক্তরাষ্ট্র সরে আসতে পারে বলে মন্তব্য করেছেন ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। আবারও ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় রোববার দেশটির অবকাঠামো, জ্বালানি স্থাপনা এবং ড্রোন প্রস্তুতকারক কেন্দ্রসহ একাধিক স্থানে দীর্ঘ পাল্লার অস্ত্র ব্যবহার করে হামলা চালায় মস্কো। এতে হতাহত হয়েছেন কয়েকজন। এছাড়া ইউক্রেনের খার্কিভ অঞ্চলের কুচেরভকা এবং ডোনেস্কের রোভনয়ে বসতি দখলের দাবি করে রুশ কর্তৃপক্ষ। ইউক্রেনের সাম্প্রতিক হামলার জবাবে এ পাল্টা হামলা চালানো হয়েছে দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। এদিকে যুক্তরাষ্ট্রের সদ্য প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। মস্কো বলছে 33 পৃষ্ঠার এই নথির অনেক দিকই রাশিয়ার কৌশলগত দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্থানীয় সময় রোববার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসে প্রকাশিত এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, নিরাপত্তা কৌশলকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। পাশাপাশি মস্কো নথিটি আরও বিশ্লেষণ করে চূড়ান্ত মন্তব্য জানাবে বলেও জানান তিনি। বিদেশি প্রভাব মোকাবেলা, অভিবাসন বন্ধ করা এবং ইউরোপীয় ইউনিয়নের কথিত সেন্সরশিপ নীতির বিরোধিতা এসব বিষয়কে নতুন কৌশলে অগ্রাধিকার দেয়া হয়েছে। নথিতে আরও বলা হয়, কয়েকটি ইউরোপীয় দেশের অর্থনীতি ও সেনাবাহিনী ভবিষ্যতে পর্যাপ্ত শক্তিশালী থাকবে কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে। এছাড়া ইউরোপের কিছু দেশে জাতীয়তাবাদী রাজনৈতিক দলগুলোর প্রভাব বৃদ্ধির প্রশংসা করা হয়েছে। কৌশলপত্রে রাশিয়াকে ঘিরে তুলনামূলক নরম ভাষা ব্যবহার করা হয়েছে বলে উদ্বেগ জানায় ইউরোপীয় ইউনিয়ন। তাদের আশঙ্কা, এতে ইউক্রেন যুদ্ধের প্রশ্নে মস্কোর ওপর পশ্চিমাদের চাপ দুর্বল হয়ে যেতে পারে। নথিতে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যাহত করতে ইইউ ভূমিকা রাখছে। পাশাপাশি বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা ফিরিয়ে আনা ইউরোপের সামগ্রিক অর্থনীতিকে স্থিতিশীল করতে পারে। নিরাপত্তা কৌশল নিয়ে প্রতিক্রিয়ায় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা বা সমাজ ব্যবস্থা কেমন হবে এসব বিষয় কৌশলগত নথিতে থাকা উচিত কিনা, বিশেষত জার্মানির ক্ষেত্রে তা নিয়ে প্রশ্ন রয়েছে। এদিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বলেন, ইউরোপ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম মিত্র, যুক্তরাষ্ট্রের শত্রু এবং পোল্যান্ডের শত্রু একই বলে উল্লেখ করেন টাস্ক। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা বলেন, এই নথি দেশের বৈদেশিক সম্পর্ককে ধ্বংস করে দিতে পারে। এদিকে রোববার কাতারের দোহায় এক সম্মেলনে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বলেন, কিয়েভকে সহায়তা করা থেকে সরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে ট্রাম্প জুনিয়র বলেন, ইউক্রেনের দুর্নীতিগ্রস্ত ধনীরা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিনি আরও বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধকে দীর্ঘায়িত করছেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলাসান সাইদু। স্থানীয় সময় রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভোরের দিকে সেনাদের একটি ছোট দল দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিদ্রোহ শুরু করে। তবে সেনাবাহিনীর নেতৃত্ব ও অনুগত সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। তাদের দ্রুত পদক্ষেপের কারণেই এই অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে জানান সাইদু। সরকারের পক্ষ থেকে জনগণকে স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে হঠাৎ উপস্থিত হয় একদল সেনা। নিজেদের মিলিটারি কমিটি ফর রিফাউন্ডেশন বলে পরিচয় দেন তারা। জানান, সরকারের সব প্রতিষ্ঠান ভেঙে দিয়ে প্রেসিডেন্ট পাত্রিস তালোকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। গ্রিসে পুলিশের হাতে নিহত 15 বছরের কিশোর হত্যার 17তম বার্ষিকীতে রাজপথে নামেন শত শত আন্দোলনকারী। অভিবাসী বিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যে। ব্রাজিলের প্রধান শহরগুলোতে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। সরকারের দমননীতি ও নাগরিক নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানান ভেনেজুয়েলার বাসিন্দারা। গ্রিসের রাজধানী এথেন্সে জড়ো হন শত শত বিক্ষোভকারী। পুলিশের হাতে নিহত 15 বছরের কিশোর আলেকজান্দ্রোস গ্রিগোপুলোসের হত্যার 17তম বার্ষিকীতে রাজপথে সমবেত হন তারা। প্রতীকীভাবে এ ঘটনার প্রতিবাদ জানান। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও ফ্ল্যাশ বোমা ব্যবহার করে পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করা হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে বিক্ষোভে নামেন শত শত মানুষ। অভিবাসী বিরোধী অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। আমার মনে হচ্ছে আমাদের কণ্ঠস্বরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাই আমরা সেই কণ্ঠ হয়ে দাঁড়াই। যারা কথা বলতে পারছে না বা আসতে পারছে না, আমরা অপরাধী নই, কোনো মানুষই অবৈধ নয়, আমরা সবাই মানুষ। এদিন ব্রাজিলের প্রধান শহরগুলোতে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন হাজারো বিক্ষোভকারী। রিও দে জেনেরিও, সাও পাওলো সহ অন্যান্য শহরে হাজার হাজার নারী পুরুষ রাস্তায় নেমে হত্যাযোগ্য, ধর্ষণ ও লিঙ্গভিত্তিক বৈষম্য বন্ধের দাবি জানান। আমি জীবন্ত বোধ করছি এবং আমি চাই এই অনুভূতি বজায় রাখতে। এজন্য আমরা এই আন্দোলনকে শক্তিশালী করব। আমরা রাস্তায় নামব এবং পুরুষদেরকে বোঝাবো যে তাদেরকেও এখানে থাকা উচিত, আমাদের সঙ্গে প্রতিবাদে অংশ নেওয়া উচিত। দ্য নোবেল ইজ আওয়ার্স স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারিদিক। স্থানীয় সময় রোববার ভেনেজুয়েলার বুয়েনোস আইরেস শহরে প্রতিবাদ সমাবেশ হয়। এতে বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোর সমর্থনে স্লোগান দেন শত শত আন্দোলনকারী। পাশাপাশি সরকারের দমন নীতি ও নাগরিক নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের আদলে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের একদিন পরই গীতা পাঠের আসর বসল কলকাতায়। একটি ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে বিজেপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তবে আমন্ত্রণ জানানো হলেও অনুষ্ঠান এড়িয়ে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গে স্পষ্ট হচ্ছে ধর্মীয় মেরুকরণ। মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের প্রস্তুতি নিয়ে উত্তেজনার মধ্যেই 5 লাখ কণ্ঠে গীতা পাঠের আসরের ডাক দেওয়া হয় কলকাতায়। সনাতন সংস্কৃতি সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে গীতা পাঠের মধ্য দিয়ে ধর্মীয় রীতি প্রচার করা হয়। আয়োজকরা অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেও তিনি এড়িয়ে গেছেন। তবে বিজেপির শীর্ষ নেতারা আয়োজনে অংশ নিয়ে গীতা পাঠ করেন। আয়োজকদের দাবি অনুষ্ঠানটি ছিল অরাজনৈতিক, যদিও রাজনৈতিক বার্তা দেন বিজেপি নেতারা। আর ধর্মের সঙ্গে রাজনীতি জড়িয়ে ফেলাকে নির্বাচনী প্রচারণার কৌশল হিসেবে দেখছেন কংগ্রেস নেতারা। আমরা রাজনীতি করি, তাই আমরা ভোট চাইতে পারি। এবার সাধু যদি মনে করে আমি গীতা পাঠও করবো, আমি ভোটও নিব, এবার আমাদের বাজার বলে কিছু থাকবে না। এবার আমরাই বা কোথায় যাব? পশ্চিমবঙ্গে তার রাজনীতিবিদ থাকবে না, তাহলে রাজনীতি করার লোক পাওয়া যাবে না। এদিকে মুর্শিদাবাদে বিজেপির পক্ষ থেকে মন্দির তৈরির উদ্যোগের খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। সমালোচকরা বলছেন, নির্বাচনের আগে প্রধান 2 রাজনৈতিক শিবির মন্দির মসজিদ ইস্যুকে হাতিয়ার করে ভোট বাক্স ভরাতে মাঠে নেমে পড়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। সামাজিক মাধ্যমে এক্সকে 120 মিলিয়ন ইউরো জরিমানা করায় ইউরোপীয় ইউনিয়নকে বিলুপ্ত করার আহ্বান জানিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। একাধিক পোস্টে মাস্ক দাবি করেন, অতিরিক্ত নিয়ম আর আমলাতন্ত্র ইউরোপকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। তাই ইউরোপীয় ইউনিয়ন ভেঙে সদস্য রাষ্ট্রগুলোর হাতে সার্বভৌমত্ব ফিরিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেন মাস্ক। ক্ষোভ ছাড়ছে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারাও। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই জরিমানাকে মার্কিন জনগণের ওপর বিদেশি সরকারের হামলা হিসেবে উল্লেখ করেন। ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে এক্সকে এই জরিমানা করা হয়। অভিযোগ, ব্লু চেকমার্ক ব্যবস্থায় প্রতারণা, দুর্বল বিজ্ঞাপন স্বচ্ছতা আর গবেষকদের তথ্য প্রবেশাধিকার না দেয়া। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পেপার স্প্রে সদৃশ রাসায়নিক ছড়িয়ে কয়েকজনকে অসুস্থ করার ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 5 জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সময় রোববার সকাল 8:11 টার্মিনাল 3 এর বহুতল গাড়ির পার্কে কয়েকজনের মধ্যে ঝগড়া চরমে ওঠে এবং পেপার স্প্রে সদৃশ রাসায়নিক ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। একজনকে আটক করা হলেও বাকি সন্দেহভাজনদেরও খুঁজছে পুলিশ। নিরাপত্তা নিশ্চিত করতে গোটা এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে, তবে ঘটনাটি সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট নয় বলেই নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সশস্ত্র পুলিশের তল্লাশি ও একজনকে হাত কড়া পরিয়ে জিজ্ঞাসাবাদের দৃশ্য দেখা গেছে। এদিকে হিথ্রো এক্সপ্রেস ও এলিজাবেথ লাইনের কিছু অংশ সকালে স্থগিত থাকায় ভ্রমণে বিঘ্ন ঘটে।
আন্তর্জাতিক সময় আরও থাকছে। জাপানের টোকিওতে বর্ণিল আতশবাজির মনোমুগ্ধকর প্রদর্শনী উপভোগ করলেন স্থানীয় সহ পর্যটকরা। আয়োজন ঘিরে জমজমাট রেস্টুরেন্ট ব্যবসা। সিরিয়ার কামিশলি ও দামেস্কে পুরানো নির্যাতন কেন্দ্রগুলোকে রূপান্তর করা হচ্ছে ক্যাফে ও সাংস্কৃতিক কেন্দ্রে। যেখানে একসময় ভয়, জেরা আর নিখোঁজ হওয়ার আতঙ্ক ছিল, সেই কক্ষই এখন কফির সুবাস, থিয়েটারের ক্লাস আর তরুণদের প্রচারণায় মুখর। আসাদের পতনের পর বদলে যাওয়া এসব স্থাপনা যুদ্ধ বিধ্বস্ত সমাজে নতুন বার্তা দিচ্ছে। যুদ্ধ পরবর্তী সিরিয়ার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে বাশার আল আসাদের আমলের নির্যাতনের চিত্র। কোথাও ক্ষতিগ্রস্ত ভবন, আবার কোথাও নির্যাতন কেন্দ্র। সব মনে করিয়ে দেয় বিভীষিকাময় বছরগুলোর কথা। তবে সময়ের সঙ্গে সঙ্গে পুরনো ক্ষত সারিয়ে নতুন স্মৃতি তৈরির উদ্যোগ নিয়েছে কামিশলি ও দামেস্কের একদল তরুণ। নির্যাতন কেন্দ্রগুলোকে নতুন নকশায় সাজিয়ে সেগুলোকে রূপান্তর করা হচ্ছে ক্যাফে ও সাংস্কৃতিক কেন্দ্রে। যে কক্ষগুলো একসময় আতঙ্কের প্রতীক ছিল, আজ সেখানেই কফি খেতে খেতে অভিনয়ের ক্লাস নেন স্থানীয়রা। বন্ধুদের সঙ্গে জড়ো হয়ে আড্ডায় মাতেন। রাজধানী দামেস্কে পুরানো এক পুলিশ স্টেশনেও একইভাবে ক্যাফেতে রূপান্তর করা হয়েছে। সেলের দরজাগুলো রেখে দেয়া হয়েছে যেন অতীতের স্মৃতি চোখে পড়ে। এই নির্জন জানালাবিহীন অন্ধকার কামরাগুলোতে মানুষকে একা বন্দি করে রাখা হতো, খাবারও দেয়া হতো না। এখানে দিনরাত নির্যাতনের মুখোমুখি হয়েছে অসংখ্য মানুষ। গত বছরের ৮ ডিসেম্বর ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রকাশ্যে আসে আসাদ সরকারের বন্দি শিবিরগুলোর নির্মমতার চিত্র। নাগরিকরা বেরিয়ে আসেন ভয়াবহ সেই নির্যাতন কেন্দ্রগুলো থেকে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ২০১১ সালে গৃহযুদ্ধের সময় থেকেই মানুষদের আটকে রাখা হতো, যাদের অনেকেই আর কখনো পরিবারের কাছে ফিরে যেতে পারেননি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। হন্ডুরাসের গ্রামীণ শহর সান আন্তোনিও দে ফ্লোরেসে রোববার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, যা দেশের বাকি অংশের ভোটের এক সপ্তাহ পরে অনুষ্ঠিত হলো। দুই প্রধান প্রার্থীর মধ্যে ব্যবধান খুব কম হওয়ায় এই বিলম্বিত ভোট রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। ভোট কেন্দ্র বন্ধ ও প্রতারণার অভিযোগ, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং সেনা টহলের নজরদারি সব মিলিয়ে শহরটি এখন পরিণত হয়েছে রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। সপ্তাহখানিক পর হন্ডুরাসের সান আন্তোনিও দে ফ্লোরেসের ৪,৯৯৬ জন ভোটার অবশেষে ভোট দিতে পেরেছেন। কারচুপির অভিযোগে গত ৩০ নভেম্বর রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। শহরের বিলম্বিত ভোটকে ডোনাল্ড ট্রাম্পের লাতিন আমেরিকার প্রভাব পরীক্ষার মতো দেখা হচ্ছে। ট্রাম্প নাসরি আফসুরার পক্ষে সমর্থন দিয়েছেন এবং সতর্ক করেছেন, যদি প্রাথমিক ফলাফল পাল্টে যায় তবে তার প্রতিক্রিয়া হতে পারে। অন্যদিকে স্কুল প্রধান জানিয়েছেন, ট্রাম্পের হস্তক্ষেপের পর হন্ডুরাসিরা স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচন করতে পারবেন। প্রেসিডেন্ট প্রার্থী সালভাদর নাজরুল্লাহ মাত্র ২০,০০০ ভোটে পিছিয়ে আছেন। হেলিকপ্টারে করে এসে সমর্থকদের সমাবেশে অংশ নেন। তিনি বলেন, প্রত্যেক ভোটের মূল্য আছে, তা যতই ছোট হোক। আমি ঠিক জানি না ন্যাশনাল পার্টি কতগুলো ভোট চুরি করতে পারে। ২০১০ সাল থেকে আমার লড়াই কেবল নির্বাচনে জয় পেতে নয়। আমি ২০১৩ এবং ২০১৭ সালে ইতিমধ্যেই জিতেছি। এখানে লড়াই হচ্ছে ভোট চুরি রোধ করা। প্রত্যেকটি ভোটের গুরুত্ব আছে, তা যত ছোটই হোক। এদিকে শহরের মেয়র পেড্রো কাসারাস স্বীকার করেছেন, লিবারাল পার্টির পর্যবেক্ষক না থাকার কারণে প্রথমে ভোট বাতিল হয়েছিল। তবে প্রতিদ্বন্দ্বী আলেক্স গার্সিয়া এই দাবি অস্বীকার করেছেন। আমাদের ভোট কেন্দ্রের প্রতিনিধি ছিল না, তাই শহরটি ভোট গ্রহণ না করার সিদ্ধান্ত নিল। এটা আমার শহরের জন্য দুঃখজনক, কারণ আমরা হন্ডুরাসের একমাত্র পৌরসভা যেখানকার মানুষ ভোট দিতে পারেনি। ভোটটা সেদিনই হওয়ার কথা ছিল, কিন্তু বারবার অপরাধ ও নাশকতার ঘটনা ঘটতে থাকায় সব দেরি হয়ে যায়। যখন নির্বাচন কর্তৃপক্ষ পৌঁছায় তখন অনেক দেরি হয়ে গেছে। এতে শান্তিপূর্ণ জনসমাবেশ বা উত্তেজনা তৈরি হতে পারত। ২ বছর মেয়রবিহীন থাকার পর সান আন্তোনিও দে ফ্লোরেস এখন হন্ডুরাসের রাজনৈতিক ঝড়ের কেন্দ্রবিন্দু। এই ভোটের ফলাফল নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের দিক। শিউলি রোজা, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতের মহারাষ্ট্রের নাসিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। রোববার বিকেল ৪টার দিকে কালওয়ান তালুকার সাপুত শৃঙ্গগড় ঘাটে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ৬০০ ফুট নিচে পড়ে যায়।
এ সময় গাড়িটিতে 7 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে 6 জন ঘটনাস্থলেই মারা যান। একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতরা নাসিকের পিম্পলগাঁও বাসওয়ান্ত এলাকার বাসিন্দা। প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এদিকে মুখ্যমন্ত্রী ফাডনিভাস নিহতদের প্রত্যেকের পরিবারকে 5 লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। গ্রিসে নৌকাডুবির ঘটনায় অন্তত 17 অভিবাসন প্রত্যাশীর লাশ উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরও 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় শনিবার দেশটির ক্রিট দ্বীপের দক্ষিণ পশ্চিমে প্রায় 48 কিলোমিটার দূরে এ নৌ দুর্ঘটনা ঘটে। গ্রিস কর্তৃপক্ষ বলছে, কুর্তি মালবাহী জাহাজ দুর্ঘটনার বিষয়ে জানানোর পর হতাহতদের উদ্ধারে নৌকা ও হেলিকপ্টার পাঠানো হয়। উদ্ধার হওয়া 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছেন আহতরা। এমনকি তাদের খাবার ও পানিও শেষ হয়ে যায়। ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত জনজীবন। গত এক সপ্তাহে কমপক্ষে 940 জন নিহত এবং 276 জন নিখোঁজ হয়েছেন। গ্রিসেও বন্যা আর ভারী বৃষ্টিতে প্লাবিত গ্রাম। বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয় নিতে জরুরি বার্তা কর্তৃপক্ষের। এদিকে যুক্তরাজ্যের দক্ষিণ পূর্বাঞ্চল ও লন্ডনে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। ডিসেম্বর জুড়েই নিম্নচাপের দাপট থাকতে পারে বলে সতর্ক করেন আবহাওয়াবিদ। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতোয়ার তাণ্ডবের পর উদ্ধার ও পুনর্গঠনের কাজ চলছে। ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ইন্দোনেশিয়ার আচে তামিয়াং এলাকার মানুষ। বন্যা দুর্গত এলাকায় ডায়রিয়ার প্রকোপ, আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে সেবা দিতে চিকিৎসক ও নার্সদের হিমশিম অবস্থা। সেতু ভেঙে যাওয়ায় জরুরি চিকিৎসা সামগ্রীও পৌঁছানো প্রায় অসম্ভব। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 3টি প্রদেশের 31টি হাসপাতাল ও 156টি ছোট স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রিসেও ভয়াবহ বন্যা আর ভারী বৃষ্টিতে এনিপিয়াস নদীর পানি উপচে প্লাবিত আনুখড়ি গ্রাম। ডুবে আছে ঘরবাড়ি, সড়ক ও গাড়ি। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বাসিন্দাদের উঁচু স্থানে সরে যেতে জরুরি বার্তা দিয়েছে স্থানীয় প্রশাসন। গত কয়েক বছর ধরে এই এলাকায় বারবার বন্যায় ডুবলেও ভেঙে যাওয়া সেতু সহ নদীর কোনো অবকাঠামোই মেরামত করা হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে যুক্তরাজ্যের দক্ষিণ পূর্ব অঞ্চলে টানা বৃষ্টিতে দেখা দিয়েছে হঠাৎ বন্যার আশঙ্কা। সারি থেকে সাসেক্স এমনকি ক্যান্টনের উপকূল পর্যন্ত বন্যার সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এদিকে যুক্তরাজ্যের দক্ষিণ পূর্ব অঞ্চল ও লন্ডনের জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। সোমবার রাত থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়াবিদ জানান, ডিসেম্বর জুড়েই নিম্নচাপের দাপট থাকতে পারে। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতোর তাণ্ডবের পর উদ্ধার ও পুনর্গঠনের কাজ চলছে। বদুল্লায় ভূমিধসে বিচ্ছিন্ন একটি গ্রামে শনিবার বিমান বাহিনীর হেলিকপ্টার জরুরি ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়। শিউলি রোজা, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ইতালিতে অভিবাসীদের প্রবেশ বন্ধের পক্ষে দেশটির 63% নাগরিক। 54 লাখ অভিবাসী দেশটিতে অপরাধের হারে শীর্ষে রয়েছে রাজধানী রোম। 5 ডিসেম্বর প্রকাশিত ইতালির 59তম আদমশুমারিতে তথ্য পাওয়া যায়। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, যে কোনো অপরাধের ক্ষেত্রে সজাগ থাকতে হবে তাদের। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইউরোপ জুড়ে বাড়ছে অভিবাসন বিতর্ক। এবার সেই আলোচনার কেন্দ্রে রয়েছে ইতালি। দেশটির সাম্প্রতিক আদমশুমারির তথ্য বলছে, সামাজিক চাপ, কর্মসংকট এবং নানা অপরাধ সহ বিভিন্ন কারণে বদলে যাচ্ছে ইতালির বাস্তবতা। 2025 সালের আদমশুমারির প্রতিবেদন অনুযায়ী ইতালির স্থানীয় নাগরিকদের তুলনায় অভিবাসীরা কর্মক্ষেত্রে কিছুটা পিছিয়ে। 29% অভিবাসী খণ্ডকালীন চুক্তিতে কাজ করলেও তাদের মধ্যে 29.4% অদক্ষ চাকরিতে নিযুক্ত। ইতালীয়দের ক্ষেত্রে এই হার মাত্র 8%। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা সম্পন্ন বিদেশি স্নাতকদের 55.4% চাকরিতে নিযুক্ত। দুর্ভাগ্যক্রমে অভিবাসীদের মধ্যে 35.6% চরম দারিদ্র্যসীমার নিচে বাস করে, যেখানে ইতালীয়দের ক্ষেত্রে এই সংখ্যা মাত্র 7.4%।
সামাজিক শৃঙ্খলা এবং সংস্কৃতি নিয়েও ইতালির বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে উদ্বেগ রয়েছে। ৫৯% ইতালীয় মনে করেন বেশি অভিবাসীর আগমনে সমাজের শৃঙ্খলা নষ্ট হয় এবং ৩৮% মনে করেন জাতীয় পরিচয় হুমকির মুখে পড়ে। তবুও ৩৮% নাগরিক স্থানীয় নির্বাচনে বিদেশিদের ভোট দেওয়ার পক্ষে। এদিকে অপরাধের হারে শীর্ষে রয়েছে রাজধানী রোম, যেখানে ২০২৪ সালে ২,৭১,৭৭৯টি অপরাধ সংগঠিত হয়েছে। মিলানে সংগঠিত হয়েছে ২,২৬,৮৬০টি। বিদেশিরা অনেকেই বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত, এমনকি বাংলাদেশিরও কেউ কেউ তার সাথে জড়িত। ইতালি প্রবাসী যারা এবং ইতালি কমিউনিটি নেতৃবৃন্দ যারা, সকলেই আমরা যাতে এই অপরাধ কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকি। রোমে অপরাধের সংখ্যাটা দিন দিন বেড়েই চলছে। সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করব, সব ধরনের অন্যায় থেকে ইতালিয়ান প্রশাসন যেটাকে নিষেধ করে আমরা এগুলো এড়িয়ে চলি। পুরো ইতালিতে বিশেষ করে রাজধানী রোমে চুরি বা পকেটমারের ঘটনা ঘটছে সবচেয়ে বেশি। ২০২৪ সালে ৩৩,৪৬৮টি চুরির ঘটনা রেকর্ড করা হয়েছে। এ কারণে দেশটির নাগরিকদের অভিযোগ, রাস্তাঘাটে হাঁটা এখন বিপজ্জনক। গেল বছর দেশটিতে ৫,১৮,৪৯৭টি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে প্রাণ হারিয়েছেন ১২৯১ জন। সময় সংবাদ, ইতালি। আগামীতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বজুড়ে সৃজনশীলতা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। এক্ষেত্রে আফ্রিকার কৃষিখাতকেও পিছিয়ে রাখতে চান না মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। বিশ্বজুড়ে চলছে কৃত্রিম বুদ্ধিমত্তার জয় জয়কার। বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি নির্মাণকারী প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস শনিবার কাতারের দোহায় এক অনুষ্ঠানে একই সঙ্গে শোনালেন আশা ও আশঙ্কার কথা। ধনী দেশগুলোতে ১ হেক্টর জমিতে যে পরিমাণ ফসল উৎপাদন হয়, আফ্রিকায় হয় এর মাত্র ২০%। এটি হওয়া উচিত নয়। বর্তমানে এআই মাটির অবস্থা, বীজের জাত এবং গবাদি পশুর উন্নয়ন নিয়ে কৃষকদের সুনির্দিষ্ট পরামর্শ দিতে পারছে। এটি উৎপাদনশীলতা বাড়াবে, যেটি আফ্রিকাকে বিশ্বের শীর্ষ খাদ্য রপ্তানিকারক দেশে পরিণত করতে পারে। তবে তা নির্ভর করবে এর ব্যবহারকারীদের উপর। এআই এর প্রভাব সার্বজনীন চিপ, বিদ্যুৎ বা আধুনিক চিকিৎসার মতোই গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উন্নয়ন ঘটাবে। এর শক্তি বিদ্যমান ভিত্তি মজবুত করবে। এআই সেবা বিভিন্ন ধনী দেশ ও সংস্থার সহায়তা নিয়ে বিনামূল্যে সরবরাহ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন বিল গেটস। তোফাজ্জল হুসাইন, সময় সংবাদ। দক্ষিণ চীনের গুয়াংশি ঝুয়াং অঞ্চলের সঙ্গে ভিয়েতনামের সীমান্তবর্তী শহর পিংশিয়াংকে যুক্ত করে নতুন একটি উচ্চগতির রেল লাইন চালু হয়েছে। শহর দুটিতে যাতায়াতের সময় লাগবে মাত্র ৭৫ মিনিট। এতে করে চীনের সঙ্গে এই অঞ্চলের বাণিজ্য ও কর্মসংস্থান দ্রুত বৃদ্ধি ও আসিয়ান দেশগুলোর সম্পর্ক উন্নয়ন আরও সহজ হবে। উচ্চ গতির ট্রেন চালুর মাধ্যমে ভিয়েতনাম এবং চীনের যোগাযোগ ব্যবস্থায় এসেছে নতুন গতি। এর মাধ্যমে আসিয়ান দেশগুলোর সঙ্গে নতুন করিডোরে যুক্ত হলো চীন। নতুন চালু হওয়া এই ট্রেন ঘন্টায় ২৫০ কিলোমিটার গতিতে চলবে। পরিচালনার শুরুর পর্যায়ে চলবে প্রতিদিন ৪ রাউন্ড ট্রেন। পিংশিয়াং ইস্ট থেকে যাত্রীরা চীনের মধ্যবর্তী উপশহরগুলোতেও যেতে পারবেন। নাননিং ও পিংশিয়াং যাত্রার সময় ৩.৫ ঘন্টা থেকে কমে নেমে এসেছে ১ ঘন্টা ১৫ মিনিটে। কয়েকজন বন্ধু প্রস্তাব দিল যে আমরা গিয়ে দেখে আসি। আগে আমরা কোচে ভ্রমণ করতাম, যা খুবই কষ্টকর ছিল। আমরা ভাবলাম একটু পরিবর্তন করে দেখি। উচ্চগতির রেলে চড়ে আমাদের শহরের আশপাশের দৃশ্য কেমন। এখানে ভ্রমণ খুবই চমৎকার, যাত্রার সময়ও অনেক কমেছে। ভৌগোলিক অবস্থানের কারণে গুয়াংশি চীন ও আসিয়ান দেশগুলোর বাণিজ্য, বিনিময় ও সহযোগিতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন এই যোগাযোগ ব্যবস্থার কারণে আসিয়ান দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা সংশ্লিষ্টদের। আগে আমরা উচ্চগতির ট্রেনে করে দক্ষিণ চীনের গুয়াংশির শহর নাননিং যেতাম। আমার স্বামী গুয়াংশির বাইরের শহর থেকে এসেছেন, আর পিংশিয়াংয়ে এখন নিজস্ব উচ্চগতির রেল চালু হয় আমাদের যাতায়াত আরো সহজ হলো। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে চীন ও ভিয়েতনামের ভিন্ন দুটি প্রদেশের সঙ্গে উচ্চগতির রেল যোগাযোগ চালু হয়, যা দেশ দুটির সীমান্তে প্রথম উচ্চগতির রেল সংযোগ হিসেবে পরিচিত। তোফাজ্জল হুসাইন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ক্রিসমাসের আলোয় আলোকিত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। আল্টোটেনার ঐতিহাসিক ক্রিসমাস ট্রি লেন আবারও সজ্জিত হয়েছে নানা রঙের আলোয়।
জানুয়ারির ধ্বংসাত্মক ইটন অগ্নিকাণ্ডের পর প্রথমবার জ্বলে ওঠা 105 বছরের ঐতিহ্য ঘিরে উচ্ছ্বসিত স্থানীয়রা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অন্ধকারে ডুবে থাকা 1 মাইলের সান্তা রোজা এভিনিউ আবার সেজে উঠেছে নানা রঙের আলোতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা 70-এর দশকের জ্বালানি সংকট ছাড়া খুব কম সময়েই থেমেছে ক্রিসমাস ট্রি লেনের ঐতিহাসিক আলোর যাত্রা। ইটন ফায়ার বাঁচিয়ে দিলেও ঝড় বাতাসে ভেঙে যায় গাছের শাখা, পুড়ে যায় আগের বাতির সারি। সব মিলিয়ে ইতিহাস যেন অনিশ্চয়তায় পড়েছিল। তবে গত কয়েক সপ্তাহ ধরে স্বেচ্ছাসেবীরা মই বেয়ে লাগিয়েছেন 20,000-এর বেশি নতুন বাল্ব। তার টেনে তারা ফিরিয়ে এনেছেন পুরনো ঐতিহ্যের ঝলক। সেই পরিশ্রমেই স্থানীয় সময় শনিবারের উদ্বোধনে জ্বলে ওঠে সমগ্র লেন। চোখের সামনে তৈরি হয় সেই পরিচিত আলোর ছাদ। স্থানীয় বাসিন্দারা জানান, এই বছরের আলোকসজ্জা বিশেষ অর্থ বহন করে। আগুনের ক্ষত কাটিয়ে ফিরে এসে তাদের আশা স্থানীয়রা যেন এখানেই থাকে, কারণ তারাই এই এলাকার আসল শক্তি। আর যাদের ঘর পুড়ে ছাই হয়েছে তাদের কাছে এই অনুষ্ঠান নতুন শুরুর স্বপ্ন বয়ে আনে। আগামী বছর যেন আবার নিজের বাড়ি থেকে হেঁটে আসতে পারেন এই আকাঙ্ক্ষাই ভর করে আছেন তারা। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য ওয়াল্ট ডিজনি কোম্পানি আয়োজন করেছে ভলেন্টিয়ার্স ভিলেজ। ছিল সাজসজ্জা, পারিবারিক কার্যক্রম আর শিশুদের প্রিয় চরিত্রদের উপস্থিতি। আগুনে দগ্ধ শহরের মাঝে এই আয়োজন নতুন উদ্দীপনার জন্ম দিয়েছে, উৎসবকে করেছে আরও উজ্জ্বল। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। স্টকহোমে আলো উৎসব নোবেল উইক লাইটসে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। নোবেল পুরস্কার জয়ীদের অনুপ্রেরণায় তৈরি আলোকিত শিল্প স্থাপনাগুলো শহরকে রঙিন ও জীবন্ত করেছে। উৎসব চলবে আগামী বুধবার পর্যন্ত। ওই দিন স্টকহোম কনসার্ট হলে নোবেল পুরস্কার প্রদান এবং সন্ধ্যায় সিটি হলে রাজকীয় অভ্যর্থনা অনুষ্ঠিত হবে। নোবেল পুরস্কার জয়ীদের সম্মানে আলোকিত স্টকহোম সিটি। প্রোপাসে স্থাপনাটি আলোয় আলোকিত। মুগ্ধ দর্শনার্থীদের কেউ ক্যামেরাবন্দি করছেন মুহূর্ত, আবার কেউ আলোর রঙে খেলায় উপভোগে ব্যস্ত। 2017 সালে পদার্থবিজ্ঞানে নোবেল জয়ী 3 মার্কিন বিজ্ঞানীর মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কার থেকে অনুপ্রাণিত হয়ে গড়ে তোলা হয় আরেকটি স্থাপনা, ট্রেটা। এছাড়াও সুইডিশ সংসদ ভবনের সামনে দ্য ডোর স্থাপনাটি সাহিত্যে নোবেলজয়ী কবি টমাসের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি। এটি শহরের কেন্দ্রকে উত্তর পশ্চিমের টেস্টা এলাকার সঙ্গে যুক্ত করেছে। দূর থেকে মানুষ একে অপরকে দেখছেন এবং হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। আগামী 10 ডিসেম্বর স্টকহোম কনসার্ট হলে চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও অর্থনীতিতে পুরস্কার দেয়া হবে। এরপর সন্ধ্যায় সিটি হলে হবে রাজকীয় অভ্যর্থনা। একই দিনে নোবেল শান্তি পুরস্কার ওসলোতে দেয়া হবে। শিউলি রোজা, সময় সংবাদ। জাপানের টোকিওতে প্রতি বছর ডিসেম্বরে আয়োজন করা হয় বর্ণিল ওদাইবা রেইনবো ফায়ারওয়ার্কস। আতশবাজির এই আয়োজন বর্তমানে দেশটির শীতকালীন বিনোদনের অন্যতম আকর্ষণ। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। টোকিওর ওদাইবা বিচের শীতকালীন এই প্রদর্শনীতে প্রায় 1300 রঙিন আতশবাজি আকাশে ছোড়া হয়। অনুষ্ঠানটির সময় মাত্র 5 মিনিট, কিন্তু সমুদ্র পাড়ের অসাধারণ দৃশ্যের কারণে এটি দেখতে ভিড় করেন হাজারো দর্শনার্থী। সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়ায় পর্যটকদের ভিড়ও থাকে চোখে পড়ার মতো। জাপানে সাধারণত গ্রীষ্মকালেই আতশবাজির উৎসব হয়ে থাকে, তবে শীতকালে ওদাইবা রেইনবো ফায়ারওয়ার্কস আয়োজন করার প্রধান কারণ হচ্ছে স্বচ্ছ আকাশ ও শহরের আরবান লাইটিংকে ঘিরে, যা এক ভিন্ন অভিজ্ঞতা দিয়ে থাকে। রেইনবো ব্রিজ, সমুদ্র আর শহরের আলো মিলিয়ে আতশবাজি এখানে আরো উজ্জ্বল ও রঙিন দেখায়। 1990-এর দশকে ওদাইবা উন্নয়ন প্রকল্পের পর থেকে শীতকালীন আলোকসজ্জা ও আতশবাজি উৎসব স্থানীয় পর্যটনকে আরো সক্রিয় করে তুলেছে। ডিসেম্বর জুড়ে প্রতি শনিবার আয়োজন করা হয় এই রেইনবো ফায়ারওয়ার্কস, যা স্থানীয় ব্যবসা, রেস্টুরেন্ট ও শপিং মলে জমজমাট পরিবেশ সৃষ্টি করে। দর্শনার্থীরা ভালো দৃশ্য পেতে ডেক্স টোকিও বিচ, মেরিন পার্ক এলাকা ও সমুদ্র পথের ক্রুজ থেকে আতশবাজি উপভোগ করে থাকেন। মাত্র 5 মিনিটের এই আতশবাজি অনুষ্ঠান প্রতি বছরই দর্শনার্থীদের মন জয় করে নেয়। টোকিওর শীতকালীন সৌন্দর্যে এক অন্যরকম রং যোগ করে এই ওদাইবা রেইনবো ফায়ারওয়ার্কস।
জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কম্বোডিয়ার হামলায় সীমান্তে থাই সেনা নিহত, আহত কয়েকজন। জবাবে বিমান হামলা থাইল্যান্ডে, যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেই চলেছে দখলদার বাহিনী। হামলায় নিহত আরও 6 ফিলিস্তিনি, আহত অন্তত 17। উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশ বাড়ানোর আহ্বান জাতিসংঘের। এবং ইউরোপে সভ্যতা বিলুপ্তির মুখে উল্লেখ করে মার্কিন নিরাপত্তা কৌশল ঘোষণা। ক্রেমলিনের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলছে রাশিয়া, নথির সমালোচনা পশ্চিমাদের। এই ছিল আন্তর্জাতিক সময়ের পর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী সাদিক হাসান ইমন। ধন্যবাদ আমিরুল আলিফ। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।